নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং এমএলএ পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে, এখানকেও আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে। আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পাচ্ছেন, এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী, অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান, তিনারা বাংলার 11 কোটি মানুষকে তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। আমি ইতিমধ্যে কালকে রেজিনগর সিটে আন্ডারে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা বক্ষের ঠিক পাশে একটা বিরাট মাঠ আছে, 15 বিঘার মাঠ। এই অ্যান্ডারসন রাইট কোম্পানির নামে জায়গা। 84 বছর আগে অ্যান্ডারসন রাইট কোম্পানি এখান থেকে ছেড়ে কানাডা চলে গেছে। ওই মাঠটা আমাদের বাড়ির সন্নিকট মাঠ, ওখানে একটা আশ্রম আছে। বাকি 13 বিঘাতে আমাদের যে মাঠ, সেই মাঠে সকালবেলায় উঠে আমরা শরীর চর্চা করতে যাই। হিন্দু মুসলমান সবাই, মা বোনেরা, ইয়ং ছেলেরা সবাই যায় সেই মাঠে। কালকে আমি সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10,000 কর্মীদের, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 70 রেজিনগর আমি রিজাইন করব আগামী 15ই মে, এবং তারপরে আমি নওদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হিসাবে
স্পিকার মহোদয়ের কাছে শপথ নেব এবং বাই ইলেকশন যেদিনই ঘোষণা হবে তার আগেই আমি কালকে ঘোষণা করে দিচ্ছি যে আমার একটাই ছেলে একটা মেয়ে। মেয়েদের পিছনেও এই সরকার প্রচণ্ডভাবে লেগেছিল। আপনারা জানেন লালগোলায় আমার মেয়ের বিয়ে দিয়েছি 2017 সালের 22শে জানুয়ারি। তারা ব্যক্তিগতভাবে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারে বিলং করে। আমার বিয়ের যে আব্বা তিনি 3বারের হাজি, ইনি স্কুল মাস্টার ছিলেন, তিনি ডাক্তার। তো তিনার পরিবারে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম। তাদের 15,60,53,597 টাকার সম্পত্তি অযাচিতভাবে পুলিশের যেখানে এখতিয়ার বহির্ভূত সেই পুলিশ সম্পত্তি ফ্রিজ করে রেখেছে। আমি হাইকোর্টে গিয়ে কিছুটা রিলিজ করিয়েছি, আরও আগামী দিনে হাইকোর্টের মাধ্যমে তাদের ন্যায্য প্রপার্টি, তাদের ন্যায্য যে সম্পত্তি, দলিলকৃত সম্পত্তি এবং তাদের মিউটেশন করা আছে, কনভার্সন করা আছে, সেই সব সম্পত্তি যেগুলো ব্লক করে রেখেছে, 15টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। ধীরে ধীরে আমরা নিশ্চয়ই এই অত্যাচারী সরকার যখন চলে গেছে তখন নিশ্চয়ই তারা তাদের সম্পত্তি, এমনকি 23 বছর আগে আমার মিসেসের নামে যে জায়গা মানিকখোয়া ঠাকুর বাড়ির 4 ভাইয়ের জায়গা আমি নিজে কিনে সেই জায়গাতে বাড়ি করেছিলাম। সেখানেও আমার মিসেসকে নোটিশ ধরিয়ে এই যে অতনু দাস, এই টিএমসির দালাল, এই টিএমসির চটিচাটা অতনু দাস সাব ইন্সপেক্টর, সে আমার মিসেসের বিরুদ্ধে একটা নন লেভেল সেকশনে এফআইআর করেছে। আমি যদিও জামিন নিইনি, বলেছি হিম্মত থাকলে তুমি আমার মিসেসের কাছে এসো, অ্যারেস্ট করো, তারপরে দেখাবো কত ধানে কত চাল। আপনি বলেছিলেন যে এবারে সরকার নির্ণয়ের ক্ষেত্রে আপনারা যে বাবা ছেলের পার্টি, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো, স্টেট লেভেলে যারা বড় বড় নেতা, যেমন দল যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনের বাইরেও তো আমি যেতে পারি না, কারণ দলের ঊর্ধ্বে তো আমি নয়। দল ডিসিশন নিয়েছে হুমায়ুন সাহেবের ছেলেকে রেজিনগরে ক্যান্ডিডেট করা, ফলে দল যেটা করবে সেটাকে আমি মান্যতা দেওয়াটা স্বাভাবিক, ফলে আমিও কিন্তু মেনে নিয়েছি। কারণটা দেখুন, বিধানসভা ভোট যখন ডিক্লেয়ার হয়, ক্যান্ডিডেট যখন ডিক্লেয়ার হয়, আমি রবিনকে নিজে বলেছিলাম, ভাই তুমি হরিয়ারপাড়ায় এসে লড়াইটা করো জামাত শেখ সাহেবের বিরুদ্ধে। তো হুমায়ুন সাহেবের মানে পুত্র রবিন সেই দিনও কিন্তু আমাকে জানিয়েছিল, না ভাই ভোটে আমি দাঁড়াবো না, তুমি প্রতিদ্বন্দ্বিতা করো। এবং রবিন সাহেবের সঙ্গে আমি যতটুকু মেলামেশা করেছি, রবিন সাহেব নিঃসন্দেহে ভালো ছেলে এবং রবিন যোগ্য ছেলে বলে আমি মনে করি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে যে বাবা ছেলের পার্টি, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো, স্টেট লেভেলে যারা বড় বড় নেতা, যেমন ধরুন লালু প্রসাদ যাদব, তার পুত্র তেজস্বী যাদব, তারই তো পুত্র মোলায়েম সিং যাদব, ওনারই পুত্র অখিলেশ যাদব, এইভাবে যদি আমরা দেখি, মুর্শিদাবাদ জেলাতেও যদি দেখি, হরিয়ারপাড়া ব্লকেও যদি দেখি, তাহলে এইটা কিন্তু আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে আছি। ফলে পার্টিকুলার হুমায়ুন সাহেবের কথা বলে তো লাভ নেই, এটা তো সমস্ত রাজনৈতিক দলেই, আপনি কংগ্রেসে চলে যান একই সিস্টেম দেখতে পাবেন। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি হরিয়ারপাড়া থেকে দাবি রাখবো বা আশা রাখবো বা অ্যাপিল করব, রেজিনগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা হুমায়ুন সাহেবকে যেভাবে দুহাত ভরে ভোট দিয়েছেন, হুমায়ুন সাহেবের পুত্র রবিনকে আপনারা দুহাত ভরে ভোট দিন। এবং আপনার এলাকারই ছেলে, রেজিনগরে জন্মগ্রহণ করেছে, হুমায়ুন সাহেবও দীর্ঘদিন রেজিনগরের সঙ্গে আমজনতার সঙ্গে পাশে আছে বা আগামী দিনেও থাকবে। তাই হুমায়ুন সাহেবকে যেভাবে ভোট দিয়ে আপনারা জয়লাভ করিয়েছেন, আমি আশা রাখবো আপনারা রবিনের পাশে দাঁড়িয়ে রবিনকে একই রকম ভাবে ভোটদান করে রবিনকে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন, আমার অ্যাপিল থাকবে।